আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের 10 নম্বর লেকচারে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে চতুর্থ অধ্যায় প্রত্যক্ষ বিক্রিয়া। প্রত্যক্ষ বিক্রিয়া বা ডিরেক্ট রিঅ্যাকশনস এটি নিউক্লিয়ার বিক্রিয়া অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ। আজকে এই অধ্যায়ে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে প্রত্যক্ষ বিক্রিয়া, প্রত্যক্ষ নিউক্লীয় বিক্রিয়ার বৈশিষ্ট্য, স্ট্রিপিং, পিকআপ ও নকআউট বিক্রিয়া, নিউক্লিয়াসে স্পিন, পায়ন ও ভারী আয়ন, স্ট্রিপিং ও পিকআপ বিক্রিয়ার গতিশক্তি নির্ণয়। তাহলে চলো আজকে আমি আমার লেকচারটা শুরু করি। প্রত্যক্ষ বিক্রিয়া বা ডাইরেক্ট রিঅ্যাকশন। নিম্ন শক্তিতে আপতিত নিউক্লীয় কণিকা লক্ষ্য নিউক্লিয়াসের সাথে এমন একটি যৌগিক নিউক্লিয়াস গঠন করার মাধ্যমে বিক্রিয়া করে। তেমনিভাবে মাঝারি ও উচ্চ শক্তিতে কোনো প্রকার মধ্যবর্তী নিউক্লিয়াস গঠন ছাড়াই সরাসরি আদি অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় পরিবৃত্তি ঘটতে পারে। এই প্রক্রিয়ায় সংঘটিত নিউক্লীয় বিক্রিয়াকে বলা হয় প্রত্যক্ষ নিউক্লীয় বিক্রিয়া, আর এই ধরনের বিক্রিয়ায় 10⁻⁻22 সেকেন্ড অপেক্ষা কম সময়ে সংঘটিত হয়। তাহলে প্রত্যক্ষ বিক্রিয়ার সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, যে সকল নিউক্লীয় বিক্রিয়া 10⁻⁻22 সেকেন্ড অপেক্ষা কম সময়ে সংঘর্ষ হয় তাদেরকে প্রত্যক্ষ বিক্রিয়া বলে। তার মানে এই সকল বিক্রিয়ায় মধ্যবর্তী কোনো যৌগিক নিউক্লিয়াস গঠিত হয় না এবং বিক্রিয়াটি অবশ্যই এক ধাপে সংঘটিত হবে। এই বিক্রিয়ায় যে মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় বা এই বিক্রিয়াকে যে মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় তাকে প্রত্যক্ষ নিউক্লীয় মডেল বলে। বিভিন্ন ধরনের প্রত্যক্ষ বিক্রিয়া পরিলক্ষিত হয়। এখানে কয়েকটি প্রত্যক্ষ বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে এক নিউক্লিয়ন স্থানান্তর বিক্রিয়া। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ডিউটন প্রোটন এবং ডিউটন নিউট্রন বিক্রিয়া। দ্বিতীয়টি হচ্ছে দুই নিউক্লিয়ন স্থানান্তর বিক্রিয়া। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ট্রিটিয়াম প্রোটন, আলফা ডিউটেরন ইত্যাদি বিক্রিয়া। 3 নাম্বারটি দুইয়ের অধিক নিউক্লিয়ন স্থানান্তর বিক্রিয়া এবং এটার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আলফা প্রোটন অথবা প্রোটন আলফা বিক্রিয়া। চতুর্থ হচ্ছে অস্থিতিস্থাপক বিক্রিয়া, যার উদাহরণ হিসাবে বলা যেতে পারে প্রোটন প্রোটন প্রাইম এবং নিউট্রন নিউট্রন প্রাইম ইত্যাদির মধ্যে বিক্রিয়া। এখানে প্রত্যক্ষ বিক্রিয়াটি একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। চিত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা টার্গেট নিউক্লিয়াস অর্থাৎ লক্ষ্য নিউক্লিয়াস এবং এটা হচ্ছে একটা প্রজেক্টাইল। তো এই প্রজেক্টাইলের মধ্যে রয়েছে ওয়াই এবং জেড অর্থাৎ দুটা নিউক্লিয়ন রয়েছে। এখানে প্রোটন আর নিউট্রন যে কোনো কিছুই থাকতে পারে, দুটো নিউক্লিয়ন এখানে আছে। এখন এই প্রজেক্টাইলটা এসে এই টার্গেট নিউক্লিয়াসকে একটা জোরে ধাক্কা দিবে। এর ফলে এদের মধ্যে রিঅ্যাকশন হবে এবং রিঅ্যাকশনের পরে দেখা যায় যে এই টার্গেট নিউক্লিয়াস প্রজেক্টাইল থেকে একটা কণা নিজের সাথে যুক্ত করে নেয় এবং অপর কণাটি বাইরের দিকে বের হয়ে যায়। এখানে পরবর্তী চূড়ান্ত নিউক্লিয়াসে পরিবর্তন হয়েছে কি, যদি আগের টার্গেট নিউক্লিয়াসটা এ ছিল এবং তার সাথে প্রজেক্টাইল থেকে একটা কণা নিয়ে সে বি হয়েছে, এটা হচ্ছে চূড়ান্ত নিউক্লিয়াস। আর আরেকটি যে কণা ছিল ওয়াই, সেটা বাইরের দিকে বের হয়ে গেছে। এখানে দেখাই যাচ্ছে বিক্রিয়াটি একটি ধাপে সংঘটিত হয়েছে, অর্থাৎ এখানে কোনো যৌগিক নিউক্লিয়াস উৎপন্ন হয়নি। যদি প্রজেক্টাইলকে আমরা এক্স লিখি, যেখানে এক্স এর ভেতরে রয়েছে ওয়াই এবং জেড, আর টার্গেট নিউক্লিয়াসকে যদি আমরা এ লিখি,
দেন চূড়ান্ত নিউক্লিয়াস বিক্রিয়ার পরে হচ্ছে বি, যেখানে বি হচ্ছে এ প্লাস জেড, জেড হচ্ছে প্রজেক্টাইল থেকে আমরা নিয়েছি, আর বাকি রয়েছে কি ওয়াই, ওয়াই হচ্ছে বাইরের দিকে বের হয়ে গেছে। তাহলে প্রত্যক্ষ বিক্রিয়ার সাধারণ রূপ হিসেবে আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু বি প্লাস ওয়াই। এখানে আমরা উদাহরণ হিসেবে ডিউটেরন আর সোডিয়ামের বিক্রিয়াটাও দেখাতে পারি, যেটা আমরা পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। প্রত্যক্ষ নিউক্লিয় বিক্রিয়ার বৈশিষ্ট্য। এখানে প্রত্যক্ষ নিউক্লিয় বিক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে এই বিক্রিয়াটি এক ধাপে সংঘটিত হয়, অর্থাৎ উচ্চতর শক্তিতে সংগঠিত নিউক্লিয় বিক্রিয়া সাধারণভাবে এক ধাপে অগ্রসর হয়। আর এখানে উচ্চ শক্তি বলতে বোঝানো হয়েছে 6 মেগা ইলেকট্রন ভোল্টের ঊর্ধ্বে যে শক্তি দেওয়া হয়। এর পরেরটি হচ্ছে এই মডেল অনুসারে নিউক্লিয় বিক্রিয়া একটি মাত্র ধাপে সংঘটিত হয় বলে বিক্রিয়াটি ঘটবে হচ্ছে অত্যন্ত দ্রুত। এখানে মাঝখানে কোনো কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হয় না, এক ধাপে হয় এবং খুবই দ্রুত ঘটবে। তৃতীয়টি, প্রত্যক্ষ নিউক্লিয় বিক্রিয়া মডেল অনুসারে লক্ষ্য নিউক্লিয়াসের মাত্র একটি নিউক্লিয়ন, কখনো বা গুটি কয়েক নিউক্লিয়ন একটি নিউক্লিয় বিক্রিয়ায় সক্রিয় থাকে। চতুর্থ, এই বিক্রিয়ায় নির্গত কণিকার কৌণিক বণ্টন সম্মুখবর্তী কোণের অধিক। 5 নম্বরটা হচ্ছে প্রত্যক্ষ বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত প্রক্রিয়া বিশ্লেষণ করে চূড়ান্ত নিউক্লিয়াসের বিভিন্ন গুণাবলী সংক্রান্ত তথ্য জানা যায়। এখানে যেহেতু বিক্রিয়াটি এক ধাপে সংঘটিত হচ্ছে, তো চূড়ান্ত যে নিউক্লিয়াসটা আমরা পাই সেটার বিভিন্ন গুণাবলী সম্বন্ধে আমরা এই প্রত্যক্ষ বিক্রিয়ার মাধ্যমে জানতে পারি। দেন সর্বশেষটি হচ্ছে আপাতিত কণিকার শক্তি পরিবর্তনে এই প্রক্রিয়া প্রস্থচ্ছেদ খুব সামান্য পরিবর্তন হয়। প্রত্যক্ষ ও যৌগিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য। গত লেকচারে আমরা দেখেছিলাম যৌগিক বিক্রিয়াটা কি, অর্থাৎ কম্পাউন্ড নিউক্লিয়াস মডেলে আমরা তা দেখেছিলাম। আর আজকের লেকচারে আমরা দেখছি হচ্ছে প্রত্যক্ষ বিক্রিয়া কি। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি চলো দেখে নিই। প্রথমটি, প্রত্যক্ষ বিক্রিয়া হচ্ছে এক ধাপে বিক্রিয়া, এখানে মাঝখানে কোনো কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি হবে না। আর যৌগিক বিক্রিয়া হচ্ছে দুই ধাপে বিক্রিয়া, কারণ মাঝখানে তারা একটা যৌগিক নিউক্লিয়াস তৈরি করে। প্রত্যক্ষ বিক্রিয়ার আয়ু হচ্ছে 10⁻⁻22 সেকেন্ডের কম হয় এবং কখনোই শেষ হয় না, কিন্তু যৌগিক বিক্রিয়ার আয়ু 10⁻22 সেকেন্ডের অধিক হয়। এখানে কেন অধিক হচ্ছে? কারণ মাঝখানে একটা যৌগিক নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তো সেখানে একটু সময় অতিবাহিত করে আমরা জানি কত সময়ের মধ্যে যৌগিক নিউক্লিয়াসটা ভেঙে যায়, 10⁻16 সেকেন্ডের মধ্যে যৌগিক নিউক্লিয়াসটা ভেঙে যায়, দেন আবার আরেকটা চূড়ান্ত স্টেবল নিউক্লিয়াস তৈরি হয়। তো এর জন্যই যৌগিক বিক্রিয়ায় আয়ু 10⁻22 সেকেন্ডের অধিক হয়। প্রত্যক্ষ বিক্রিয়া একটি দ্রুত গতির প্রক্রিয়া। এই দ্রুত গতি প্রক্রিয়া কারণ হচ্ছে এটা উচ্চ শক্তিতে সংঘটিত হয়, আর কোনো মাঝে কোনো স্তর নেই, মানে এক ধাপে সংঘটিত হয়, তার মানে এটি একটি দ্রুত গতির প্রক্রিয়া। আর যৌগিক বিক্রিয়া হচ্ছে এটি ধীর গতির প্রক্রিয়া। এই বিক্রিয়া চূড়ান্ত নিউক্লিয়াসে বিভিন্ন গুণাবলী সম্পর্কে তথ্য প্রদান করে। আর যৌগিক বিক্রিয়া হচ্ছে যৌগিক নিউক্লিয়াসের বিভিন্ন গুণাবলী সম্পর্কে তথ্য প্রদান করে। প্রত্যক্ষ বিক্রিয়ার ক্ষেত্রে একদম ডাইরেক্ট আমরা চূড়ান্ত নিউক্লিয়াস অর্থাৎ স্টেবল নিউক্লিয়াস পেয়ে যাই, তো প্রত্যক্ষ বিক্রিয়া অবশ্যই স্টেবল নিউক্লিয়াস সম্বন্ধে তথ্য প্রদান করে থাকবে। আর যৌগিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সেখানে যৌগিক নিউক্লিয়াস আগে উৎপন্ন হয়, তো সেই জন্য যৌগিক বিক্রিয়াটি
যৌগিক নিউক্লিয়াস সম্বন্ধে তথ্য প্রদান করে থাকে। প্রত্যক্ষ বিক্রিয়া উচ্চ শক্তিতে সংঘটিত হয়, এটা আমরা প্রথমেই জানলাম। আর যৌগিক বিক্রিয়াটি হচ্ছে নিম্ন শক্তিতে সংঘটিত হয়। স্ট্রিপিং বা বিচ্ছেদন বিক্রিয়া। আমরা জানি ডিউটেরন হলো একজোড়া নিউট্রন ও প্রোটনের হালকা অবস্থা, অর্থাৎ ডিউটেরনের মধ্যে একটি নিউট্রন ও একটি প্রোটন থাকে। আর এর বন্ধন শক্তি হলো মাত্র -2.226 মেগা ইলেকট্রন ভোল্ট, যার ফলে একে অতি সহজেই নিউট্রন প্রোটন জোড়া বিচ্ছিন্ন করা যায়, অর্থাৎ আমি ডিউট্রনকে খুব সহজেই ভেঙে ফেলতে পারবো। সেজন্য যখন ডিউটেরন কোনো লক্ষ্য নিউক্লিয়াসের দিকে অগ্রসর হতে থাকে তখন এটি কোনো কোনো ক্ষেত্রে ভেঙে যায় এবং এর অন্তর্গত একটি নিউক্লিয়ন লক্ষ্য নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে একটি নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয়। অতএব নিউক্লিয়নটি অবশিষ্ট ভরবেগ ইত্যাদি সহ বিক্ষিপ্ত হয়ে চলে যায়। এভাবে ডিউটেরন প্রোটন এবং ডিউটেরন নিউট্রন বিক্রিয়া ঘটে। বাটলার 1950 সালে এ ধরনের বিক্রিয়াকে বিচ্ছেদন বা স্ট্রিপিং বিক্রিয়া বলে অভিহিত করেন। এর পূর্বে 1935 সালে ওপেনহাইমার ও ফিলিপস লক্ষ্য করেন নিম্ন শক্তিতে ডিউটেরন নিউট্রন বিক্রিয়া অপেক্ষা ডিউটেরন প্রোটন বিক্রিয়ার প্রস্থচ্ছেদ অধিক। যৌগিক নিউক্লিয়াস গঠনের মাধ্যমে বিক্রিয়া দুটি সংঘটিত হলেও সেক্ষেত্রে এ বিপরীত ফল হওয়া উচিত ছিল। নিম্ন শক্তিতে এটি ওপেনহাইমার-ফিলিপস নামে খ্যাত, তবে সাধারণভাবে এসব বিচ্ছেদন বিক্রিয়া বা স্ট্রিপিং বিক্রিয়ার নামে অধিক পরিচিত। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, যখন কোনো আপাতিত ডিউটেরন একটি লক্ষ্য নিউক্লিয়াসের সন্নিকটে পৌঁছায় তখন কোনো কোনো ক্ষেত্রে এটা ভেঙে যায় এবং এর অন্তর্গত একটি নিউক্লিয়ন লক্ষ্য নিউক্লিয়নের সাথে সংযুক্ত হয়ে নতুন নিউক্লিয়াস গঠন করে এবং অপর নিউক্লিয়নটি বিক্ষিপ্ত হয়ে চলে যায়। এই বিক্রিয়াকে স্ট্রিপিং বিক্রিয়া বলে। এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, উদাহরণটার দিকে একটু খেয়াল করি আমরা। এখানে ডি দিয়ে ডিউটেরন বোঝানো হয়েছে। ডিউটেরন কার সাথে বিক্রিয়া করছে? সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে। করলে কি হয়? আমরা জানি কি ডিউটেরনের মধ্যে হচ্ছে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। আর সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। এখন আমার তো সংরক্ষণশীলতার নীতি মেনে চলতে হবে। মেনে চলে কিভাবে রিঅ্যাকশনটা ঘটায় সেটা দেখি। এখানে ডিউটেরন হচ্ছে 2, ডিউটেরনের ভর সংখ্যা হচ্ছে 2। তো এখান থেকে একটা নিউট্রন এই নিউক্লিয়াসের ভেতরে ঢুকে যায়। ঢুকে গেলে হবে কি? নিউট্রনের ভর সংখ্যা হচ্ছে 1, তাহলে 23 + 1 = 24 চলে আসছে। তাহলে আরেকটা যে প্রোটন বাকি ছিল সেটা হচ্ছে বাইরের দিকে চলে যায়। স্ট্রিপিং বা বিচ্ছেদন কাহিনীটা হচ্ছে অনেকটা যে আপাতিত কণিকাটা নিউক্লিয়াসকে একটা কণা দিয়ে দেন ছুঁড়ে চলে যায়। স্ট্রিপিং হচ্ছে বিচ্ছেদন, মানে আপাতিত কণিকার বিচ্ছেদন ঘটে। আপাতিত কণিকার প্রোটন আর নিউট্রন আকারে আসছিল, সেটা নিউক্লিয়াসকে ধাক্কা দিয়ে তাকে একটা কণিকা দিয়ে সে আবার চলে যায়। অর্থাৎ এই মনে রাখার কৌশলটা হচ্ছে আপাতিত কণিকার বিচ্ছেদন হয়, এই জন্য এই বিক্রিয়াকে বিচ্ছেদন বিক্রিয়া বলে। তো এখন এই সমীকরণটাকে বা এই রিঅ্যাকশনটাকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশনে যেভাবে সংক্ষিপ্ত আকারে পড়েছিলাম ঠিক সেভাবেও লিখতে পারি। লিখলে আমাদের কি হবে? আমাদের যে টার্গেট নিউক্লিয়াস, দেন ব্রেকেট দিয়ে আমরা দুটো কণা লিখব। একটা হচ্ছে ডিউটেরন যেটা আপাতিত হয়েছিল, আর একটা হচ্ছে বের হয়ে যাওয়ার পর যে কণাটা বের হয়ে যায়, প্রোটন বের হয়ে যায়। আর নিউট্রন হচ্ছে টার্গেট নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে স্টেবল নিউক্লিয়াস বা চূড়ান্ত যে নিউক্লিয়াসটা আমরা পাই সেটা হচ্ছে সোডিয়াম 24। আরেকটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, ডিউটেরন
কপারের সাথে বিক্রিয়া করলে কি হয়? ঠিক একইভাবে কপারকে সে একটা নিউটন দিয়ে দিবে। নিউটন দিয়ে দিলে নিউটনের ভর সংখ্যা যেহেতু 1, তাহলে হয়ে যাবে কপার 64। আর আরেকটা যে প্রোটন সেটা হচ্ছে বাইরের দিকে বের হয়ে চলে আসবে। এখানে চিত্রে তাই দেখানো হয়েছে। এখানে প্রোটন যদি রেড কালার হয় আর নিউটন যদি ব্লু কালার হয়, তাহলে বিক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে একটা ব্লু এ এখানে এই নিউক্লিয়াসের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে এবং চূড়ান্ত নিউক্লিয়াসটি হচ্ছে বি, আর বাকি যে প্রোটনটা ছিল সেটা বাইরের দিকে বের হয়ে গেছে। এখানে মনে রাখতে হবে যে আপাতিত কণিকার বিচ্ছেদন হয়েছে, তাহলেই তোমরা বিচ্ছেদন বিক্রিয়াটা ভুলবে না। এর পরেরটি হচ্ছে পিকআপ বিক্রিয়া। যে সকল প্রত্যক্ষ বিক্রিয়ায় বিচ্ছেদন বিক্রিয়ার উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ একটি আপাতিত প্রোটন ও নিউট্রন কোনো যৌগ গঠন না করে লক্ষ্য নিউক্লিয়াস থেকে একটি নিউট্রন বা প্রোটনকে তুলে নিয়ে প্রোটন ডিউটেরন বা নিউট্রন ডিউটেরন বিক্রিয়া ঘটায়, তাকে পিকআপ বিক্রিয়া বলে। পিকআপ বিক্রিয়া কিভাবে মনে রাখবো আমরা? আমরা মনে রাখবো যে আপাতিত প্রোটন বা নিউট্রন বা আপাতিত কোনো কণা টার্গেট নিউক্লিয়াস থেকে একটা কণা তুলে নিয়ে চলে যাবে। তো তুলে নিয়ে যাওয়া মানে কি? পিক আপ করা, মানে পিক করা। তো সেভাবে আমরা মনে রাখতে পারি পিকআপ বিক্রিয়ার কথাটা। এই বিক্রিয়ায় আপাতিত প্রোটন টার্গেট নিউক্লিয়াসের বাইরের খোলকের নিউট্রনের সাথে শক্তিশালী মিথস্ক্রিয়ার কারণে ডিউটেরন গঠন করে নির্গত হয়। এখানে আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি, এটা দেওয়া আছে হচ্ছে প্রোটন। প্রোটন কার সাথে বিক্রিয়া করছে? লিথিয়ামের সাথে বিক্রিয়া করছে। এখানে প্রোটনের ভর সংখ্যা হচ্ছে 1, লিথিয়ামের ভর সংখ্যা হচ্ছে 7। এখন আমাদের পিকআপ বিক্রিয়ার কাহিনী অনুসারে কি? আপাতিত কণাটা টার্গেট নিউক্লিয়াস থেকে একটা তুলে নিয়ে যাবে। তাহলে টার্গেট নিউক্লিয়াস থেকে যদি একটা নিয়ে যায়, তাহলে এটা লিথিয়াম হয়ে যাবে 6, আর প্রোটনের সাথে একটা যুক্ত হয়ে যাবে, তুলে নিয়েছে, তার মানে এটা হয়ে যাবে ডিউটেরন। এখানে এটা যদি একটু সংক্ষিপ্ত আকারে আমরা লিখতে চাই, তাহলে লিখতে পারবো লিথিয়াম 7 টার্গেট নিউক্লিয়াস, দেন হচ্ছে দুটো কণা, একটা ছিল হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে ডিউটেরন। ডিউটেরনটা কি? হাইড্রোজেনের আইসোটোপ, যেখানে একটা প্রোটন ও একটা নিউট্রন থাকে। দেন এরপরে চূড়ান্ত নিউক্লিয়াস হচ্ছে লিথিয়াম 6। এখন আরেকটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হিলিয়াম কার্বনের সাথে যে বিক্রিয়াটা করলে কি হবে? কার্বন থেকে একটা তুলে নিয়ে চলে যাবে। তুলে নিয়ে চলে গেলে কার্বন হয়ে যাবে 12 আর হিলিয়াম হয়ে যাবে 4। তো পিকআপ আর বিচ্ছেদন বিক্রিয়ার মধ্যে একটু গন্ডগোল পাকিয়ে যেতে পারে। এজন্য মনে রাখবে যে আপাতিত কণিকা যদি ছেড়ে দিয়ে যায়, অর্থাৎ আপাতিত কণিকার যদি বিচ্ছেদন হয়, তাহলে সেটা বিচ্ছেদন বিক্রিয়া। আর আপাতিত কণিকা যদি কিছু তুলে নিয়ে যায়, তাহলে সেটা হচ্ছে পিকআপ বিক্রিয়া। এখানে চিত্রের মধ্যে সেটাই দেখানো হয়েছে যে প্রোটন হচ্ছে রেড কালার, সে কি করছে? সে এই নিউক্লিয়াসের সাথে ধাক্কা খাচ্ছে বা রিঅ্যাকশন ঘটাচ্ছে, এর ফলে সে এখান থেকে একটা ব্লু কালার নিউট্রন নিয়ে চলে যাচ্ছে, দেন সে চলে গেল। এটা হচ্ছে পিকআপ রিঅ্যাকশন। এর পরেরটি হচ্ছে নকআউট বিক্রিয়া। যে প্রত্যক্ষ বিক্রিয়ায় আপাতিত নিউক্লিয় কণা টার্গেট নিউক্লিয়াসে প্রবেশ করে নিউক্লিয়াসটি হতে একটি নিউক্লিয়াস ধাক্কা মেরে বের করে দিয়ে নিজে ওই নিউক্লিয়াসে স্থাপিত হয়, তাকে নকআউট বিক্রিয়া বলে। উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে পটাশিয়াম নিউক্লিয়াসে ডিউটেরন ডি আপাতিত হয়ে তা থেকে একটি প্রোটনকে ধাক্কা মেরে সরিয়ে নিজে স্থাপিত হয়ে পটাশিয়াম 40 নিউক্লিয়াস গঠন করে। অর্থাৎ এখানে ডিউটেরন ছিল কত? 2 ভরের। এখন সে কি করবে? আপাতিত নিউক্লিয় কণাটা হচ্ছে লক্ষ্য নিউক্লিয়াসে প্রবেশ করবে এবং নিউক্লিয়াসটি হতে একটি নিউক্লিয়াসকে ধাক্কা মেরে বের করে দিবে। তাহলে এটার ভিতর প্রবেশ করার পর এখান থেকে একটা ধাক্কা মেরে বের করে দিবে। ধাক্কা মেরে বের করে দিলে বা এটার সাথে যুক্ত হয়ে গেলে এখানে হয়ে যাবে 40, আর আরেকটা নিউক্লিয়াসকে সে যে ধাক্কা মেরে বের করে দিয়েছে
সেটা হলো প্রোটন, অর্থাৎ এটা এটার সাথে যুক্ত হয়ে যাবে প্লাস আরেকটা নিউক্লিয়কে সে ধাক্কা দিয়ে বের করে দিবে। যুক্ত হয়ে গেল 41, দেন যখন ধাক্কা দিয়ে বের করে দিবে একটা নিউক্লিয়কে, তাহলে 41 - 1 = 40 চলে আসলো। এখানে চিত্রের মাধ্যমে নকআউট বিক্রিয়াটা একটু বোঝানো হয়েছে। আমরা জানি জটিল নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে, আর এই নিউট্রন আর প্রোটনকে নিউক্লিয়াসে নিউক্লিয়ন বলা হয়। নিউক্লিয়াস একটি আবদ্ধ কোয়ান্টাম ব্যবস্থা। নিউক্লিয়াসে ভরকেন্দ্রের সাপেক্ষে প্রত্যেক নিউক্লিয়নের বিচ্ছিন্ন কক্ষীয় কণিক ভরবেগ বিদ্যমান। কোন নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলোর লব্ধি কণিক ভরবেগ হল উক্ত নিউক্লিয়াসে কক্ষীয় কণিক ভরবেগ L এবং স্পিন কণিক ভরবেগ S এর ব্যক্ত যোগফল। এখানে লব্ধি কণিক ভরবেগকে I দিয়ে প্রকাশ করা হয়েছে এবং L হচ্ছে কক্ষীয় কণিক ভরবেগ আর S হচ্ছে স্পিন কণিক ভরবেগ। নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়নগুলো যে দুই ধরনের কণিক ভরবেগ নিয়ে ঘুরতে থাকে সেটা আমরা গত লেকচারগুলোতে জেনেছি। এখন L কে আমরা লিখতে পারি I = summation L1 plus summation S1, যেখানে L1 এবং S1 প্রত্যেকে নিউক্লিয়াসের যথাক্রমে কক্ষীয় ও স্পিন কণিক ভরবেগ নির্দেশ করে। যেহেতু S1 = half, S পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ সংখ্যার অর্ধগুণিতক হতে পারে। এটি নির্ভর নিউক্লিয়াসের নিউক্লিয়ন সংখ্যা জোড় অথবা বেজোড় তার উপর। অপরপক্ষে যেহেতু L1 হলো পূর্ণ সংখ্যা, তাহলে L হবে পূর্ণ সংখ্যা অথবা 0। এভাবে একটি নিউক্লিয়াসে মোট কণিক ভরবেগ পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ সংখ্যার অর্ধগুণিতক হতে পারে। জোড় নিউট্রন ও বেজোড় প্রোটন এর জন্য ভূমি স্তরের সকল নিউক্লিয়াসে পরীক্ষিত স্পিন, যার মান সর্বদা 0। অর্থাৎ আমরা আগেই জেনেছি L = 0 পাওয়া যায় সেসব ক্ষেত্রে। এখন নিউক্লিয়াসের মধ্যে অধিক সংখ্যক নিউক্লিয়ন স্পিন নিরপেক্ষ কোর গঠন করে, যার কারণ হচ্ছে নিউক্লিয়াস পরীক্ষালব্ধ স্পিনের মান নিউক্লিয়নগুলোর L1 ও S1 এর যোগফলের মানের চেয়ে অনেক কম। L এর সর্বোচ্চ পরীক্ষালব্ধ মান পাওয়া যায় 9/2, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়নগুলোর সমান ও বিপরীত ঘূর্ণন বিশিষ্ট নিউক্লিয়নের সাথে জোড় বাঁধার প্রবণতা আছে। আবার একই প্রকৃতির বিপরীত ঘূর্ণন বিশিষ্ট নিউক্লিয়ন জোড় পরস্পরের স্পিন নাকচ করে দেয় এবং অধিক সংখ্যক নিউক্লিয়ন নিউক্লিয়াসের ভেতর স্পিন নিরপেক্ষ কোর গঠন করে। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে নিউক্লিয়াসের মোট কণিক ভরবেগ, কক্ষীয় কণিক ভরবেগ এবং স্পিন কণিক ভরবেগের জন্য সমীকরণগুলো হলো L² = L × L+1 h², L² = L × L+1 h² আর S² = S × S+1 h²। পায়ন বা পাই মেসন। পায়ন ও নিউক্লিয় পদার্থবিদ্যায় এর গুরুত্ব জানার আগে আমাদেরকে জানতে হবে পায়নটা আসলে বলতে আমরা কি বুঝি। পায়ন হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলো তাদের মধ্যকার খুবই স্বল্প পরিসর থেকে ইলেকট্রন অপেক্ষা ভারী এবং প্রোটন অপেক্ষা হালকা ক্ষণজীবী যে মৌলিক কণিকা বিনিময় করে সেটাই হচ্ছে পায়ন। উচ্চ শক্তিতে দুটো প্রোটন অথবা একটি প্রোটন ও একটি নিউট্রনের পারস্পরিক সংঘর্ষ থেকে পায়নের সৃষ্টি হয়। পায়নকে পাই মেসনও বলা যায়। পায়ন 3 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং আধান
বিহীন পাইমেসন। এখন নিউক্লিয় পদার্থবিদ্যায় এই পাইনের গুরুত্ব আসলে কি? আমরা জানি নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ক্ষুদ্র পাল্লার নিউক্লিয় বল বিদ্যমান, যার কারণে প্রতিটি নিউক্লিয়াস তাদের নিজ নিজ গঠন প্রকৃতি বা আকৃতি বজায় রেখে অবস্থান করে। এই অল্প পরিসর বিশিষ্ট প্রবল শক্তিশালী নিউক্লিয় বলের তৈরি হয় মূলত নিউক্লিয়নগুলোর মধ্যে অনবরত পায়ন বিনিময়ের ফলে। পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে নিউক্লিয়াসের ৮০% গঠন প্রকৃতি নির্ধারিত হয় পায়ন বিনিময়ের ফলে। এক্ষেত্রে সাধারণত দেখা যায় একটি প্রোটন পাই প্লাস পায়ন নির্গমন করে নিউট্রনে এবং একটি নিউট্রন পাই মাইনাস পায়ন নির্গমন করে প্রোটনে রূপান্তরিত হয়ে কিংবা শোষণ প্রক্রিয়ায় বিপরীত প্রক্রিয়াগুলো অবিরাম সংঘটিত করে নিউক্লিয়াসের আকৃতি বজায় রাখে। এছাড়াও পায়নের ধারণা ও ক্রিয়াক্রম দিয়ে নিউট্রনের চৌম্বক ভ্রামক সম্পর্কিত সমস্যা দূর করা যায়। আবার এর সাহায্যে আধুনিক কণা পদার্থবিজ্ঞানের সূত্রপাত করা সম্ভব হয়েছে। দেখা যায় যে কণা পদার্থবিজ্ঞানে পায়ন কণার বিভিন্ন ক্ষয় প্রক্রিয়া দ্বারা মিউন, নিউট্রিনো, মিউন অ্যান্টিনিউট্রিনো সহ বিভিন্ন নতুন নতুন কণা আবিষ্কার করা সম্ভব হয়েছে। সুতরাং আমরা বলতেই পারি যে নিউক্লিয় পদার্থবিজ্ঞানে পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা নিউক্লিয় পদার্থবিজ্ঞানের জন্য পায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারী আয়ন। আলফা কণা অপেক্ষা অধিক ভর সংখ্যা বিশিষ্ট পারমাণবিক আয়নকে ভারী আয়ন বলে। ভারী আয়ন দ্বারা যে ইন্টারঅ্যাকশন হয় তাকে সাধারণত দুটি জটিল নিউক্লিয়াসের মধ্যে পারস্পরিক সংঘর্ষ হিসাবে বিবেচনা করা হয়। ভারী আয়ন দ্বারা সংঘটিত বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো হলো: প্রথমটি, ভারী আয়ন বিক্রিয়ায় গঠিত যৌগিক নিউক্লিয়াসকে অত্যন্ত উচ্চ উত্তেজিত শক্তি স্তরে উন্নীত করা সম্ভব। নিউক্লিয়ন বিক্রিয়ায় গঠিত যৌগিক নিউক্লিয়াসকে এত উচ্চ উত্তেজিত স্তরে উন্নীত করা অকল্পনীয় ব্যাপার। দ্বিতীয়টি, নিউক্লিয় পদার্থের অভ্যন্তরে স্বাভাবিকভাবেই আয়নের গড়-মুক্ত পথ অত্যন্ত ক্ষুদ্র। অতএব তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্র হওয়ার জন্য ভারী আয়ন দ্বারা সংঘটিত বিক্রিয়া নিউক্লিয়াসের পৃষ্ঠতলে স্থানীয়ভাবে সীমিত থাকে। আর এ থেকে আমরা বুঝতে পারি যে নিউক্লিয়াসের পৃষ্ঠদেশ অঞ্চল সম্পর্কে তথ্য জানার জন্য ভারী আয়ন অত্যন্ত উপযোগী। তৃতীয়টি, ভারী আয়নের স্থিতিস্থাপক বিক্ষেপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। 4 নম্বরটি, লক্ষ্য নিউক্লিয়াস এবং আপাতিত ভারী আয়নে সমন্বয়ে গঠিত যৌগিক নিউক্লিয়াসকে অত্যন্ত বড় কক্ষীয় কণিক ভরবেগ প্রদান করা সম্ভব, যা নিউক্লিয়াস কিংবা হালকা আয়ন দ্বারা আদৌ সম্ভব নয়। 5 নম্বরটি, ভারী আয়নের তুলনায় নির্গত নিউক্লিয় কণিকার ভর নগণ্য হয়। 6 নম্বরটি, ভারী আয়নে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াস আয়তনের তুলনায় সাধারণত নগণ্য। এ কারণে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হওয়ার ফলে ভারী আয়নে গতিপথকে প্রায় সম্পূর্ণ স্থানীয়ভাবে সীমিত এবং অর্ধ-সনাতনী বিবেচনা করা হয়। এছাড়াও হালকা আয়ন দ্বারা সংঘটিত বিক্রিয়ার তুলনায় ভারী আয়ন দ্বারা সংঘটিত বিক্রিয়ার জন্য কুলম্ব বাধা সম্ভবত অনেক বেশি, তাই নিউক্লিয়াসের গঠন আকৃতির ক্ষেত্রে এটি বা নিউক্লিয়াসের গড়নের জন্য এটি অধিক গুরুত্বপূর্ণ। ভরকেন্দ্র পদ্ধতিতে স্ট্রিপিং ও পিকআপ বিক্রিয়ার গতিশক্তি নির্ণয়। স্ট্রিপিং ও পিকআপ বিক্রিয়াকে নিচের সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়: 1 + 2 + 3 বিক্রিয়া করার পর 1 + 2 + 3 হয়েছে। এখানে প্রথম বন্ধনীতে বাম পক্ষে আছে হচ্ছে 1 + 2
এদের অবস্থাটা হচ্ছে বন্ধন অবস্থা। আর ডান দিকে আছে 2+3, এদের অবস্থানটা হচ্ছে বন্ধন অবস্থা, মানে এরা বন্ধনে আবদ্ধ। বাম দিকে 3 হচ্ছে ফ্রি অবস্থানে আছে, আর ডান দিকে 1 হচ্ছে ফ্রি অবস্থানে বা মুক্ত অবস্থায় আছে। বিক্রিয়াটিকে ভরকেন্দ্র স্থানাঙ্ক ব্যবস্থায় বিবেচনা করি। প্রাথমিক অবস্থায় 3 এর ভরবেগ হচ্ছে পিআই এবং বদ্ধ নিউক্লিয়াস 1+2 এর ভরবেগ হচ্ছে -পিআই এবং শেষে মুক্ত 1 এর ভরবেগ হচ্ছে পিএফ এবং বদ্ধ নিউক্লিয়াস 2+3 এর ভরবেগ হচ্ছে -পিএফ। যেহেতু প্রাথমিক ভরবেগ -পিআই, সুতরাং এটি 1 এবং 2 এর মধ্যে বিভক্ত হয়ে যাবে। সুতরাং 1 ও 2 এর ভরবেগ যথাক্রমে m1/m1 প্লাস m2 পিআই ও -m2 m1 প্লাস m2 পিআই। একইভাবে 2 এবং 3 এর চূড়ান্ত ভরবেগ হবে যথাক্রমে -m2/m2 প্লাস m3 পিএফ এবং -m1/m1 প্লাস m3 পিএফ। এখন কে তম কণার ভরবেগ স্থানান্তরকে QI দ্বারা চিহ্নিত করলে আমরা পাই Q1 এখানে 1 কেন লেখা হয়েছে? K সমান আমরা 1, 2, 3 কণা ভরবেগ ধরব। তাহলে Q1 সমান PF প্লাস m1/m1 প্লাস m2 PI, যাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে লিখেছি। দেন Q2 সমান -m2/m2 প্লাস m3 PF প্লাস m2/m1 প্লাস m2 PI, অর্থাৎ একটা হচ্ছে আদি ভরবেগ আর একটা হচ্ছে শেষ ভরবেগ। আর Q3 সমান -m3/m2 প্লাস m3 PF মাইনাস PI, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। যেহেতু আদি ও শেষ সজ্জা এক নয়, তাই আদি ও শেষ ভরবেগের সাথে যুক্ত হ্রাসকৃত ভর μi এবং μf একই হবে না। এদের রাশিমালা হবে 1/μi = 1/m1 প্লাস m2 প্লাস 1/m3। এখানে m1 আর m2 কে একত্রে লেখা হয়েছে কারণ আমরা ফার্স্টেই যে ধরে নিয়েছিলাম m1 আর 2 হচ্ছে কি বন্ধন শক্তিতে আবদ্ধ, আর 3 নাম্বারটা ছিল হচ্ছে ফ্রি। এই কারণে ইনিশিয়াল রিডিউসড মাসের জন্য এখানে কিন্তু আই দিয়ে ইনিশিয়াল বোঝানো হয়েছে আর মিউ দিয়ে হচ্ছে হ্রাসকৃত ভর বা রিডিউসড মাস বোঝানো হয়েছে। তাহলে সেটার জন্য হবে m1 আর m2 যে ভরটা সেটা একত্রে হবে, আর m3 হচ্ছে ফ্রি। একইভাবে ফাইনাল স্টেটের জন্য অর্থাৎ শেষ ভরবেগের জন্য হচ্ছে রিডিউসড মাসটা হবে 1/μf = 1/m1 প্লাস 1/m1 প্লাস m2। এখানে m3 প্লাস m2 হবে, ঠিক আছে? এখানে m3 প্লাস m2 হবে। তো এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। তাহলে মোট শক্তি E = pi²/2μi minus ε12 = pf²/2μf minus ε23। এটাকে 7 নম্বর সমীকরণ দিয়ে রাখা হয়েছে, যেখানে pi²/2μi হচ্ছে আদি গতিশক্তি এবং pf²/2μf হচ্ছে শেষ গতিশক্তি, আর ε12 এবং ε23 হচ্ছে আদি এবং শেষ বন্ধন অবস্থা, অর্থাৎ 1+2 এবং 2+3 এর বন্ধন শক্তি।
ইপসিলন দ্বারা বন্ধন শক্তি প্রকাশ পাচ্ছে। এখন পার্টিকেল 1, 2, 3 এদের যদি কোঅর্ডিনেট r1, r2 আর r3 হয়, তাহলে সেন্টার অফ মাস হবে r12 is equal to m1 r1 plus m2 r2 by m1 plus m2 আর r23 is equal to m1 r1 plus m3 r3 by m2 plus m3। এখন আদি অবস্থায় আমরা দেখেছিলাম কি ri সমান সমান r3 minus r12। কেন এভাবে লিখলাম? এখানে হচ্ছে r3 ছিল হচ্ছে ফ্রি আদি ইনিশিয়াল পজিশনে, আর r12 ছিল হচ্ছে বন্ধনে। এখন r12 এর যে মানটা সেটা আমরা আগে বের করি। r12 সমান সমান r1 minus r2। আবার শেষ অবস্থানে আমরা দেখেছি কি rf is equal to r1 minus r23, অর্থাৎ 1 যেহেতু ফ্রি ছিল আর 23 যেহেতু বন্ধন শক্তিতে আবদ্ধ ছিল, তাই এভাবে লেখা হয়েছে। এখন r23 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে r2 minus r3। এখন আদি শেষ উভয় অবস্থায় m1 r1 বার plus m2 r2 বার plus m3 r3 বার is equal to 0। এটাকে আমরা 10 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। সুতরাং r1, r2, r3 এইসব স্থানাঙ্কের সাথে এবং ri, rf এবং r12 ইত্যাদি স্থানাঙ্কের সাথে ক্যানোনিক্যালি কনজুগেট ভরবেগগুলো নিম্নোক্তভাবে আমরা পাই। p12 বার is equal to 1 by I del by del r bar। এখানে সামেশন k 1 by I del rk by del r2। এখানে এই অংশটা সমান সমান আমরা pk বার লিখতে পারি, যেখানে k সমান সমান হচ্ছে কি 1 আর 2। দেন আমরা তাহলে লিখতে পারলাম কি সামেশন k is equal to 1, 2 pk del rk by del r12। দেন pi ইনিশিয়ালের জন্য pi is equal pi del r by del r12 plus p2 del r2 by del r12। এখন ক্যালকুলেশন করার পর আমরা এখানে পাবো হচ্ছে pi mu12 by m1 minus r2 mu12 by m2। অতএব আমরা পাই হচ্ছে r12 is equal to mu12 r1 bar by r1 minus r2 by m2। এই সমীকরণগুলো আলটিমেটলি আমরা পেয়ে থাকি। এখন mu12 এবং mu23 যথাক্রমে 1 plus 2 বন্ধনে যেটা আবদ্ধ এবং 2 plus 3 যেটা বন্ধনে আবদ্ধ, এই হ্রাসকৃত ভরের হচ্ছে কি রিডিউসড মাস। তাহলে mu12 হচ্ছে 1 plus 2 এর রিডিউসড মাস আর mu23 হচ্ছে 2 plus 3 এর রিডিউসড মাস। তাহলে এই রিডিউসড মাসকে আমরা এইভাবে লিখতে পারি 12 এর জন্য 1 by m12 is equal to 1 by m1 plus 1 by m2 আর mu23 is equal to 1 by m23 is equal to 1 by m2 plus 1 by m3। এখন ভরকেন্দ্রীয় ব্যবস্থায় গতিশক্তি অপারেটর হবে Tc is equal to p12 by 2 mu12, এটা 1 হবে, plus pi square by 2 mu I। সুতরাং Tc is equal to p23 square by 2 mu23 plus pf square by 2 mu f। এটি হচ্ছে ভরকেন্দ্র পদ্ধতিতে স্ট্রিপিং ও পিক আপ বিক্রিয়ার গতিশক্তির রাশিমালা।
এখানে কিছু রেফারেন্সের নাম দেওয়া আছে। এসব বইগুলোর সহায়তা নিয়ে তোমরা আলোচিত টপিকসগুলো আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমি আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আমরা 3টা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি 5ম অধ্যায় নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।